আসসালামু আলাইকুম। লফটের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। আমার করা লাস্ট ভিডিওতে আমি বাংলাদেশের টেস্ট ফরম্যাটে ব্যর্থতা এবং এই ব্যর্থতার পিছনে বিসিবির যে অবহেলা বা গুরুত্বহীনতার যে অভাব, সেই বিষয়টিগুলো আলোচনা করেছিলাম এবং আমি আরেকটি বিষয় বলেছিলাম, বিসিবির বেশ কিছু অপেশাদারিত্ব রয়েছে যে কারণে বাংলাদেশের লাল বলের ফরম্যাট, সবচেয়ে রাজকীয় ফরম্যাট, টেস্ট ফরম্যাটে বাংলাদেশের উন্নতিটা লাস্ট ২ যুগেও সেভাবে উঠে আসে নাই। কি অপেশাদারিত্ব বিসিবি পালন করেছে বা কি অপেশাদারিত্ব তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটা একটু আলোচনা করতে চাই। সবারই স্বপ্ন থাকে রাজকীয় ফরম্যাট, টেস্ট ফরম্যাটে ম্যাচ খেলার। কিন্তু আমরা এমন সময়ে অনেক ক্রিকেটারকে দেখেছি যারা ততটা ওই সময়ের জন্য ম্যাচিউরড ছিল না, যাকে দিয়ে টেস্ট খেলানোর মতো অবস্থানে বাংলাদেশ ওই মুহূর্তে ছিল। আমরা ওই জায়গায় বেশ অপেশাদারিত্বের পরিচয় দিয়েছি। আমি সবার আগে বলতে চাই, ধরুন সৌম্য সরকার, সাব্বির রহমান, জিয়াউর রহমান, আরিফুল হক, এইসব ক্রিকেটারদের দিয়ে আমরা কিন্তু টেস্ট ম্যাচ খেলিয়েছি। তারা ইনিশিয়ালি কিছুটা ভালো করেছে, কিন্তু একটা পর্যায়ে যে টেস্টেও ভালো করেনি এবং বাকি ফরম্যাটগুলোতেও কিন্তু তারা ওই খেল হারিয়ে ফেলেছে। সাব্বির রহমান, আরিফুল হক, জিয়াউর রহমান এরা কিন্তু বিপিএল থেকে উঠে এসেছিল, কিন্তু আমাদের উচিত ছিল সাদা বলে তাদেরকে কন্টিনিউ করা। আমরা সেই জায়গায় না কাজ করিয়ে আমরা লাল বলে তাদেরকে দিয়ে ম্যাচ খেলিয়েছি। তাহলে এই ধরনের ক্রিকেটাররা যদি এতবার সুযোগ পেয়ে থাকে, কেন আমরা নাইম ইসলাম, তুষার ইমরান বা বাংলাদেশের এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি যার অ্যাভারেজ, সবচেয়ে বেশি গড় সম্পন্ন ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত, তাকে আমরা কেন ম্যাচ খেলাইনি? মোসাদ্দেক হোসেন সৈকত একটা সময়, তিনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল টেস্টে ডেবুই হয়নি, তার আগে কিন্তু তিনটি ট্রিপল 100 করেছিলেন ডোমেস্টিক সার্কিটে। সেই ব্যাটারের অ্যাভারেজ ছিল 65 থেকে 70 এর মধ্যে। আমরা তাকে নিয়েছিলাম এবং প্রথম টেস্টেই কিন্তু তিনি প্রথম ইনিংসে ৭৫ রানের একটা ইনিংস খেলেছিলেন এবং সেই টেস্টটি কিন্তু ছিল বাংলাদেশের ১০০তম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু সেই মোসাদ্দেক সৈকত তার পুরো কেরিয়ারে মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং একটানা কোনো টেস্ট ম্যাচ তিনি খেলতে পারেননি। এমনও ঘটনা ঘটেছে মোসাদ্দেক সৈকত, আমি তার কেরিয়ারের ২য় টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মাটিতে। প্রথম টেস্টে তিনি প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু ওই টেস্টটা বাংলাদেশ ড্র করেছিল এবং মোসাদ্দেক সৈকত ৫৩ বল খেলে ৮ রানে অপরাজিত ছিলেন। এইরকম একটা পর্যায়ে সেকেন্ড টেস্ট তিনি পান বা সেকেন্ড টেস্টে একাদশে থাকবেন, এটা সবাই ধারণা করেছিলাম। কিন্তু আমাদের সবাইকে ফাঁকি দিয়ে কেন যেন মোসাদ্দেক সৈকত সেকেন্ড টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে নেই। তিনি কোথায়? তখন বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগ চলছিল এবং আপনারা অনেকেই জানেন মোসাদ্দেক সৈকত লাস্ট ১২ বছর হলো আবাহনী হয়ে খেলছেন এবং আবাহনীর তিনি ক্যাপ্টেনও। আমরা দেখলাম মোসাদ্দেক সৈকতকে আবাহনীর হয়ে খেলতে। এটা কি অপেশাদারিত্বর পরিচয় দিচ্ছে না? মোসাদ্দেক সৈকত পরবর্তীতে তাকে দিয়ে আরও ২টি টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলিয়েছে, কিন্তু কন্টিনিউ করা হয়নি। খুব ভালো পারফর্ম তার কাছ থেকে পরবর্তীতে পাওয়া যায়নি, কিন্তু আমার কাছে মনে হয় পর্যাপ্ত সুযোগ মোসাদ্দেক সৈকতকে দেওয়া হয়নি। তুষার ইমরান, তিনি অনেক আগেই হারিয়ে গিয়েছিলেন, কিন্তু মাঝে কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন। ৩-৪টি মৌসুম তিনি দারুণ ক্রিকেট খেলেছেন এবং সর্বশেষ ৬-৭টি মৌসুমে কিন্তু তিনি বাংলাদেশের হয়ে ডোমেস্টিক সার্কিটে চমৎকার ব্যাটিং করেছেন। এই তুষার ইমরানকে অনেকেই চেয়েছিল আবার ন্যাশনাল টিমে কামব্যাক করানো যায় কিনা, কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বিসিবি তারা সেই সুযোগটা তুষার ইমরানকে দেননি। একটা পর্যায়ে আমি দেখেছিলাম তাকে একবার সুযোগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল। তাকে সম্ভবত এ টিমের সঙ্গে একটা ম্যাচ খেলানো হয়েছিল, কিন্তু কিন্তু তুষার ইমরান ভালো করেছিলেন লাল বলে আর ওই ম্যাচের সুযোগ পেয়েছিল তিনি সাদা বলে ক্রিকেটে। এইটা অবশ্যই অপেশাদারিত্বের বড় একটা উদাহরণ। নাইম ইসলাম, এখনো তিনি ডোমেস্টিক সার্কিটে অসাধারণ ব্যাটিং করছেন। এই নাইম, তিনি সর্বশেষ অনেকদিন হলেই কিন্তু ডোমেস্টিক সার্কিটে প্রচুর রান করেছেন এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ফার্স্ট ক্লাস ক্রিকেটে।
সেই নাঈম ইসলামকে আমরা কখনোই আর সুযোগ দিই নাই। নাঈম ইসলামকে সুযোগ দেওয়া আমাদের মনে হয় উচিত ছিল। এই ধরনের অনেক ক্রিকেটারই রয়েছে যারা পর্যাপ্ত সুযোগ হয়তো পায়নি। কিন্তু যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিসিবি টিম ম্যানেজমেন্ট টোটালি ব্যর্থ হয়েছে। ওই পরিকল্পনাগুলো সফল হয়নি। তাই আমার কাছে মনে হয়েছে অনেকগুলো অপেশাদারিত্বের পরিচয় সাম্প্রতিক সময়ে বিসিবি বা টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু দেখিয়েছে। যে কারণে লাল বলের ফরম্যাটে বাংলাদেশের এই চিত্র। আমাদের সকলের প্রত্যাশা বাংলাদেশ সব ফরম্যাটে সুন্দর, গঠনমূলক এবং সব জায়গায় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হয়ে থাকবে। যাই হোক, বিসিবির এখন যে অবস্থানে রয়েছে, সরকারের পরিবর্তনের কারণে হয়তোবা কিছু পরিবর্তন আসবে এটা মোটামুটি নিশ্চিত। হয়তো সময়ের দাবি মাত্র। একটা পর্যায়ে যেয়ে হয়তো সবই ঠিক হয়ে যাবে। গঠনমূলক বিসিবি পরিচালিত হবে। বিসিবির সিদ্ধান্তগুলো অবশ্যই গ্রহণযোগ্য এবং সর্বজন গৃহীত হবে। এটা সকলের প্রত্যাশা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন।